হ্যালো সবাইকে। তুমি যদি একটা জিনিস ভাবো যে তুমি সেটা করতে পারবে, আর তুমি যদি ভাবো তুমি সেই জিনিসটা করতে পারবে না, দুটো ভাবনা চিন্তাই কিন্তু একদম সঠিক। ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ ক্যান ডু আ সার্টেন থিং অ্যান্ড ইফ ইউ এগেইন থিঙ্ক দ্যাট ইউ কান্ট ডু আ সার্টেন থিং, ইন বোথ কেসেস ইউ আর রাইট। তাহলে এর থেকে আমরা কী বুঝলাম? ইট অল ডিপেন্ডস অন আওয়ার থিঙ্কিং। নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু একদম নয়। এই বি পজিটিভ মানে এই করোনা যাতে আমরা পজিটিভ না হয়ে যাই, বা করোনা পজিটিভ হলেও আমাদের মাথা বা সব কিছু যেন পজিটিভ চিন্তাভাবনা দিয়ে আমরা সেটাকে ডিল করতে পারি, বা যে কোনো সিচুয়েশন। নমস্কার, আমি অভিরূপ ভট্টাচার্য। দেখো, আমি কেন বারবার পজিটিভ চিন্তাভাবনা বা পজিটিভ অ্যাফার্মেশনের কথা বলি, কারণ যে কোনো জিনিস না আমাদের সামনে খুব শক্তভাবে রিপ্রেজেন্ট করে তোলা হয়। যেমন তুমি ধরো WBCS এক্সাম ভীষণ শক্ত, আমি কি পারবো, কত কত আমাদের কাছে কোয়েশ্চেন আছে। আমি দাদা হিসেবে বলছি একদম ডুয়েবল। আজকে চলো একটা ডিসকাশন করি। ফিজিক্স যেটা সব থেকে শক্ত, ফিজিক্স ম্যাথস এই জিনিসগুলো না প্রচণ্ড একটা ভয়ের কারণ হয়ে গেছে। মানে আমার এখনও মনে আছে, যখনই ওই পাড়ায় বা কোথাও কেউ কোনো কিছু হলো, মানে পাড়ার কাকু বা যেই হোক, হ্যাঁ, অঙ্কে কত পেলি, মানে সে এমন একটা বেশ গুরুগম্ভীর চোখ বড় করে জিজ্ঞেস করে, মানে সে নিজেই হয়ে যায়। মানে আমাকে একবার জিজ্ঞেস করেছিল অঙ্কে কত পেলি, আমি বললাম অঙ্কে 98 পেলাম। তো সে আবার তখন হাসতে শুরু করেছে। জিনিসগুলোকে শক্ত নয়, আমাদের হয়তো এডুকেশন সিস্টেম এমনই যে এই জিনিসগুলোর ওপর আমাদের ভীতি তৈরি করে দেওয়া হয়। সায়েন্স নিয়ে প্রচুর লোকের ভীতি। এত ভীতি কেন আমি তো জানি না। হয়তো কোথাও আমাদের এডুকেশন সিস্টেম, দ্য প্রসেস অফ টিচিং বা প্রসেস অফ ডেলিভারিংয়ে হয়তো কোথাও সত্যি কোনো ল্যাকিউনে বা প্রবলেম আছে। চলে আসি WBCS-এ। ফিজিক্সটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং এবং প্রচুর লোকে কিন্তু ফিজিক্স পার্টটা খুব ভয় পায়, বা সায়েন্স পার্টটাই WBCS-এর খুব ভয় পায়। এইটা কিন্তু একদম ভীতিজনক না। ফিজিক্স নিয়ে তুমি ধরো না, প্রত্যেকটা জিনিসের ফিজিক্স। তুমি ধরো একদম তুমি ওই ফর্মুলা ওর মধ্যে যেও না। ধরো আমরা মাঠে খেলছি, ক্রিকেট খেলছি, কখনো যখন দেখেছো লক্ষ্য করে, যখন ক্যাচ আসছে, যখন ওই ফিল্ডার ক্যাচ লুকছে, ও ক্যাচটা ধরে একটু নিজের দিকে এরম করে করে, বলটা প্রচণ্ড হাই স্পিডে আসছে, নিজের দিকে ক্যাচটা ধরে একটু নিজের দিকে এই মোশনটা দিচ্ছে। ইট ইজ অ্যান অ্যাপ্লিকেশন অফ ফিজিক্স, ইম্পালস। কোনো ভিড় বাসে যাতায়াত করছো, আমাদের সবারই অভিজ্ঞতা আছে, হঠাৎ ব্রেক কষলো, একদম একজনের ওপর একজনকে হুমড়ি খেয়ে পুরো পড়লো, মানে কী অবস্থা, ও দাদা দেখে চালান, তাই না? এটা হচ্ছে ইনার্শিয়া অফ মোশন অ্যান্ড ইনার্শিয়া অফ রেস্ট, নিউটনস ফার্স্ট ল। বাসটা যখনই হট করে ব্রেক করলো, আমাদের বডিকে যদি আমরা দুটো ভাগে ভাগ করে দিই, আমাদের লোয়ার পার্টটার সঙ্গে সঙ্গে বাসটার সঙ্গে ডিরেক্ট কন্ট্যাক্টে ছিল, মানে বাসটার ফ্লোরের সঙ্গে, আমাদের লোয়ার পার্টটা রেস্টে চলে এলো, আমাদের আপার পার্টটা তখনও মোশনে ছিল। তো আমাদের লোয়ার পার্টটা রেস্ট, আপার পার্টটা মোশন, ওই জন্য আমরা ফরওয়ার্ডে গিয়ে একদম একের ওপর এক হুমড়ি খেয়ে পড়লাম। সিম্পল অ্যাপ্লিকেশন অফ ফিজিক্স। আকাশের রং নীল, খুব সুন্দর আকাশ, একদম ব্লু, স্ক্যাটারিং অফ লাইট। গাড়ি চালাচ্ছ তুমি, হ্যাঁ, একদম স্টপ সিগন্যাল বা ডেঞ্জার সিগন্যাল সবসময় লাল কেন? ওটা তো অন্য কালার হতে পারে, বেগুনি হতে পারতো, তোমার যে কোনো সবুজ হতে পারতো, কিন্তু ডেঞ্জার সিগন্যালটা সবসময় লাল কেন? কারণ রেড লাইট ইজ স্ক্যাটার্ড লিস্ট, সব থেকে কম স্ক্যাটার্ড হয়। ওই জন্যে সব থেকে আমরা মানে অনেক দূর ডিস্টেন্স থেকে ওই লাল আলোটা আমরা চোখে দেখতে পাই। ওই জন্য দেখবে প্রজেক্টারে, বা যখন এই আমাদের ওই প্রজেক্টারে যে কোনো জিনিস যখন পয়েন্টার হয় বা হয়, সেটাকে আমরা লাল দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে তো এই তো সিম্পল ব্যাপার। ইয়াস সাইক্লোন হচ্ছে, দেখবে এইখানে অনেক যখন বাড়ি ক্ষতিগ্রস্ত, আমরা যখন দেখছি ভিজুয়াল, বাড়িটা হয়তো ইনট্যাক্ট আছে, ওপরের চালটা উড়ে গেছে,
বাড়ির, মানে জাস্ট রুফটা উড়ে গেছে, টিনের চাল হতে পারে বা অন্য কোনো টালি বা কিছু হতে পারে, একদম বার্নৌলিস থিওরেম, অ্যাপ্লিকেশন অফ বার্নৌলিস থিওরেম। তাহলে প্রত্যেকটা জায়গায় ফিজিক্সের অ্যাপ্লিকেশন আছে। একটু ওপেন মাইন্ডেড হয়ে জিনিসগুলো খুব সহজভাবে, যদি একটু আমরা ইনকুইজিটিভ মাইন্ড হয়ে জিনিসগুলো যদি অ্যাপ্রোচ করি, দেখবে আমাদের শুধু পরীক্ষা নয়, মানে এই ভিডিওটা অনলি ফর WBCS অ্যাসপিরেন্ট নয়। তুমি যদি ক্লাস 7-এ পড়ো, 8-এ পড়ো, 9-এ পড়ো, আমার ছোট্ট ছোট্ট ভাইরা সবাই যদি দেখো, তাহলে বুঝতে পারবে যে ফিজিক্সের এই অ্যাপ্লিকেশনগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং খুব সহজেই কোন কোন জায়গাগুলো পড়লে আমাদের কনসেপ্টটা ডেভেলপ হবে এবং আমরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারবো। তাহলে চলো স্টার্ট করি। ফিজিক্স, WBCS এর ফিজিক্স যখনই আমরা শুরু করব, এই ভিডিওটাকে বেস রেখে শুরু করবে, দেখবে জিনিসগুলো প্রচণ্ড ইজি লাগবে এবং একটা স্ট্রাকচার্ড ওয়েতে তোমরা খুব সহজে জিনিসটা পড়ে ফেলতে পারবে। স্টার্ট করব কোন চ্যাপ্টারগুলো দিয়ে, আমি ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং ইম্পর্টেন্ট পার্টসগুলো একদম হাতে ধরে ধরে বলে দিচ্ছি। ইউনিটস দিয়ে স্টার্ট করবে। SI ইউনিট, আমাদের যে সিস্টেমগুলো, এই সিম্পল ইউনিট, এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের ডাইমেনশনাল যে ফর্মুলাগুলো, MLT, মাস, লেন্থ, টাইম। যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি, সেটা ফোর্স হতে পারে, সেটা মোমেন্টাম হতে পারে, সেটা এনার্জি হতে পারে, সেটা কারেন্ট হতে পারে, যে কোনো জিনিসকে আমরা এই বেসিক 3টে ডাইমেনশনে রিডিউস করতে পারি। তুমি যদি আমাকে বলো অ্যাক্সিলারেশনের ডাইমেনশনাল ফর্মুলা, আমি MLT দিয়ে রিডিউস করতে পারি। তুমি যদি বলো ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা, আমি MLT দিয়ে রিডিউস করতে পারি। এই পার্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তারপরে কোনটা আমাদের পড়তে হবে, তারপরে হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি কোনটা, স্কেলার কোয়ান্টিটি কোনটা। খুব সহজ। ভেক্টর হচ্ছে তার একটা মান আছে, একটা ভ্যালু আছে, প্লাস তার একটা ডিরেকশন আছে। আর স্কেলার কোয়ান্টিটি কি, যার অনলি ভ্যালু আছে। ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্স হচ্ছে এত কিলোমিটার, 600 কিলোমিটার, একটা মান বা একটা ভ্যালু। আর ডিসপ্লেসমেন্ট কি, 600 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট, তাই না? একটা পার্টিকুলার ডিরেকশন, যখন কোনো কোয়ান্টিটির সঙ্গে যখন তার ডিরেকশন চলে যায়, দিক যোগ হয়, সেটাকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলি। এই জিনিসগুলো যেমন ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, ফোর্সের একটা ভ্যালু আছে 20 নিউটন ইন দ্যাট ডিরেকশন। আমাদের এনার্জি হচ্ছে আমাদের একটা স্কেলার কোয়ান্টিটি, অনলি তার একটা ভ্যালু আছে। তাহলে কত সহজ না? মাস কনস্ট্যান্ট আর ওয়েট আমাদের চেঞ্জ হতে পারে। আমার ওয়েট অ্যান্ড মাস বোথ 75। তাহলে আমি যদি চাঁদে যাই, মুনে গ্র্যাভিটেশনাল ফোর্স 1/6 হয়ে যায়, তাহলে আমার ওয়েট কি হবে, 75/6। আর মাস হচ্ছে কি, ইন্টারনাল প্রপার্টি। মাস কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকে। সিম্পল মাস অ্যান্ড ওয়েটের ডিফারেন্সটা, মানে কত সহজে আমরা এই জিনিসগুলোকে করতে পারি। আর কোনগুলোর উপর নজর দেবে, খুব ইম্পর্ট্যান্ট WBCS এর জন্য, ফোর্স, আপথ্রাস্ট আর আর্কিমিডিস প্রিন্সিপাল। যেটা আর্কিমিডিস প্রিন্সিপালের সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ল অফ ফ্লোটেশন। এই জিনিসগুলোকে কিন্তু একটু ভালো করে পড়বে, একদম অ্যাপ্লিকেটিভ, মানে ওই ফর্মুলা ভিত্তিক নয়, অ্যাপ্লিকেটিভ ওরিয়েন্টেড, যে এর অ্যাপ্লিকেশনটা কোথায়, এইটুকু যদি আমরা একটু খেয়াল করে পড়তে পারি, দেখবে সায়েন্সটা খুব ইন্টারেস্টিং এবং মনে রাখতে সুবিধা হবে, কারণ তোমরা মুখস্থ করবে না। লিনিয়ার এক্সপ্যানশন আছে আমাদের। তোমরা যদি রেল লাইনে দেখো, দুটো যে আমাদের রেলের যে দেখবে তার মধ্যে একটু গ্যাপ থাকে, কারণ গরমে ওটা এক্সপ্যান্ড করে হিট হবে, আর ঠান্ডার সময় ওটা কুল হয়ে যাবে। সারফেস টেনশন, রেগুলার আমি যখন শেভ করি, তুমি যখন ওই তোমার জলে ওই ব্রাশটাকে ডোবাও, দেখবে ব্রাশটা একের সঙ্গে একটা লেগে যায়। দ্যাট ইজ আ কমপ্লিট অ্যাপ্লিকেশন অফ সারফেস টেনশন। সারফেস টেনশন হচ্ছে একটা যখন ছোট্ট ড্রপলেট পড়ছে, সবসময় দেখবে গোল হয়ে পড়ে। কই ড্রপলেট তো চৌকো হতে পারে না, কই ড্রপলেট তো তিনকোনা হতে পারে না, গোল কেন হয়? মিনিমাম এরিয়া
তাই না? ওই জন্যে এইটাও কিন্তু সারফেস টেনশন। মোশন ইন ওয়ান ডাইমেনশন আর টু ডাইমেনশনের ওপর বিশেষ নজর দেবে। ওয়ান ডাইমেনশন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, সিম্পল তিনটে ফর্মুলা। অনেকে আমাকে জিজ্ঞেস করে অভিরূপদা ফিজিক্সের যদি কোনো অঙ্ক আসে, বেসিক অঙ্ক যদিও আসে, দ্যাট উইল বি লিমিটেড টু ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, আর এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, এ হচ্ছে অ্যাক্সিলারেশন বা ডিসিলারেশন মানে রিটার্ডেশন, আর এস হচ্ছে আমাদের ডিস্টেন্স। এই তো তিনটে ফর্মুলা। অ্যাক্সিলারেশন হলে প্লাস, রিটার্ডেশন হলে মাইনাস। ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি, ভি ইজ ইকাল টু ইউ মাইনাস এটি। মাইনাস কখন? যখন রিটার্ডেশন হচ্ছে। সিম্পল ফর্মুলা। একটা বডিকে আমি ওপর দিকে ছুড়ে দিচ্ছি, বডিটা ওপরে গিয়ে রেস্ট হয়ে আবার পড়বে নিচে, তো ওপরে গিয়ে যে ফাইনাল ভেলোসিটিটা সেটা ডেফিনেটলি ভি ইজ ইকাল টু 0 হচ্ছে। একটা ইনিশিয়াল ভেলোসিটি হয়তো আমি দিচ্ছি ধরো 20 মিটার পার সেকেন্ড, তাহলে ওইটা ইউ ধরবো আমি। হয় একটা অ্যাক্সিলারেশন থাকতে পারে, ওপর দিকে যদি ছুটছি তাহলে অ্যাক্সিলারেশন কোন দিকে? জি ডাউনওয়ার্ডস, তাই না? তাহলে ওটাকে রিটার্ড করার চেষ্টা করছে, 9.8 জিটা ধরবে। সিম্পল, তো ওখান থেকে টাইমটা বার করতে পারো। এই একেবারে সিম্পল জিনিস। এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই অ্যাপ্লিকেশনের উপর যদি আমরা দেখি, সিম্পল ফর্মুলাগুলো দিয়ে আমরা ইজিলি অঙ্কগুলো সলভ করতে পারবো। যেমন WBCS 2019-এ সিম্পল এরম একটা অঙ্ক এসছিল, খুব কিন্তু শক্ত না। প্রজেক্টাইল মোশনের অতটা দেখতে হবে না, কিন্তু জাস্ট মনে রাখবে প্রজেক্টাইল মোশন, আমি একটা বডিকে বা একটা জিনিসকে যদি 45 ডিগ্রিতে প্রজেক্ট করি তাহলে সেটা ম্যাক্সিমাম ডিস্টেন্স, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রজেক্ট করে সেটা ম্যাক্সিমাম ডিস্টেন্স যাবে। গ্র্যাভিটেশন এগেইন ইম্পর্ট্যান্ট। তোমাকে যদি আমি আর্থের সেন্টারে নিয়ে যাই তাহলে আর্থের সেন্টারে কিন্তু গ্র্যাভিটেশন 0, তার মানে তোমার ওয়েটও 0 হয়ে যাবে, মাস কিন্তু চেঞ্জ হবে না। তুমি ঘুরতে ঘুরতে নর্থ পোল বা সাউথ পোলে চলে গেলে তোমার ওজন বাড়বে না কমবে? এক্ষুনি এই ভিডিও দেখার পর বার করো, দিয়ে উত্তরটা কমেন্ট বক্সে জানাও। ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার খুব ইম্পর্ট্যান্ট। ভেরিয়াস যে আমাদের কনজারভেশন অফ এনার্জি থাকে বা কাইনেটিক এনার্জি বা মোমেন্টামের যে রিলেশনশিপ, কে ইজ ইকাল টু হাফ mv স্কোয়ার, PE potential energy is equal to mgh, where m is the mass, g is the gravitation and h is the height. এই যে k to p, এই যে কনজারভেশন অফ এনার্জি হচ্ছে, বা ধরো ডাইনামোতে বা একটা ইলেকট্রিক ফ্যানে কি এনার্জি কনজারভেশন হচ্ছে, কখন লাইট এনার্জি থেকে সাউন্ড এনার্জি হচ্ছে, কখন মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক এনার্জি হচ্ছে। এই সিম্পল কনজারভেশনগুলো খুব সিম্পল। ডায়নামো কি? আমরা একটা মেকানিক্যাল জিনিস দিচ্ছি, তো মেকানিক্যাল এনার্জি দিয়ে কোনো একটা ইলেকট্রিক জিনিস পাচ্ছি, সো মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক এনার্জি হচ্ছে। খুব সিম্পল। এই ভেরিয়াস কনজারভেশন অফ এনার্জির পর টেম্পারেচার চ্যাপ্টারটার উপর বিশেষ নজর দেবে। আমাদের যে সিম্পল C/5 ইজ ইকুয়াল টু F-32/9 সেলসিয়াস থেকে ফ্যারেনহাইট যে কনভার্সন যে স্কেলটা, ওটা তো খুব ইম্পর্ট্যান্ট। বিশেষ করে থার্মোডাইনামিক্সের ওপর আমি নজর দিতে বলবো। আইসোবারিক প্রসেস, যেখানে আইসোবার যেখানে প্রেশার কনস্ট্যান্ট, আইসোকোরিক প্রসেস যেখানে ভলিউম কনস্ট্যান্ট, আর অ্যাডিয়াবেটিক প্রসেস যেখানে কোনো হিট বা কোনো ম্যাটারের ট্রান্সফার হয় না। এই প্রসেসগুলো জাস্ট। আর ডেল জি, ডেল এস, গিবস ফ্রি এনার্জি, এন্ট্রপি, এই জিনিসগুলোর ওপরও কিন্তু বিশেষ করে একটু নজর দেবে। খুব শক্ত কিন্তু না, আমি তোমাকে চ্যাপ্টারগুলো বা কোন টপিকসগুলো পড়তে হবে বলে দিচ্ছি, অনেকটা বলে দিচ্ছি। এরপর কিন্তু তোমরা নিজেরা ডেভেলপ করে চট করে এই ফিজিক্সকে একেবারে তোমাদের হাতের মুঠোয় নিয়ে আসতে পারবে। যেমন এক্সপ্যানশন, অ্যানোমালাস এক্সপ্যানশন অফ ওয়াটার বা লিকুইডস। ধরো ওয়াটার ইজ কুলড ফ্রম 7 ডিগ্রি সেলসিয়াস টু 0 ডিগ্রি সেলসিয়াস। ফার্স্ট কন্ট্রাক্ট করবে, তারপর এক্সপ্যান্ড করবে। আর লাইটের মধ্যে রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ইন্টারনাল রিফ্লেকশন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, এই জিনিসগুলো কিন্তু একটু ভালো করে পড়বে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যেমন ডায়মন্ডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স খুব হাই। এই জিনিসগুলো একটু জাস্ট সিম্পল পড়লে কিন্তু খুব সহজ ফিজিক্সটা, এবং শুধু সহজ না, পড়তে মজাও লাগবে। সাউন্ড,
সাউন্ডে কিসব পড়বে, অত ফ্রিকোয়েন্সি পিচ অতটা গভীরে যেতে হবে না, বেশি গভীরে যেতে হবে না, মানে ক্লাস 11-12 ফিজিক্সের মধ্যে কিন্তু অত গভীরে যেতে হবে না, একটু চালাকি করে আমাদের পড়তে হবে, স্মার্ট স্টাডি যেটাকে আমরা বলি। যেমন স্পিড অফ সাউন্ড কান্ট ট্রাভেল ইন ভ্যাকিউম। একটা তুমি বেল যদি রিং করছে, একটা রিংিং বেলকে তুমি যদি ভ্যাকিউমের মধ্যে দিয়ে দাও তুমি কিন্তু কোনো আওয়াজ শুনতে পারবে না। এয়ারে সাউন্ডের স্পিড লিস্ট আর সলিডে হাইয়েস্ট, আর তার থেকেও বেশি হাইয়েস্ট সলিডের মধ্যে আমাদের স্টিল। রেল লাইনে এটা খবরদার করবে না, কিন্তু রেল লাইনে কেউ যদি কান পাতে সব সময় একটা ঘড়ঘড় আওয়াজ হয়, মানে ট্রেন আসছে, এটা বোঝা যায়, মানে এতটাই স্পিড স্টিলে সাউন্ড ট্রাভেল করে। ম্যাগনেটিজম, ইলেকট্রিসিটি, আমাদের যে ম্যাগনেটিক পোলস, নর্থ পোল, সাউথ পোল, ডাইপোল, হালকা একটু কনসেপ্ট আমরা নিয়ে নেব। ইলেকট্রিসিটি, এই যে অনেকে বলে যে দাদা অঙ্ক আসছে ফিজিক্সের, অঙ্ক যদিও আসে তোমাকে এক্সামিনার মাইন্ডটা বুঝতে হবে। খুব সিম্পল অঙ্ক আসবে। ফর এক্সাম্পল, একটা তোমাকে 100 ওয়াট আর 200 ভোল্ট ইলেকট্রিক বাল্ব দিয়ে দিল, তার মধ্যে কারেন্ট কত হবে? খুব সিম্পল, পি হচ্ছে পাওয়ার ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই আর। ভি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স আর আর হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। ভি ইজিক্যাল টু আই আর, ওহমস ল, তার মানে পি ইজিক্যাল টু ভি আই। তার মানে দেখো আমার পাওয়ার দেওয়া আছে 100 ওয়াট, ভোল্টেজ দেওয়া আছে 200 ভোল্ট। এই সিম্পল ফর্মুলা দিয়ে একদম চট করে কারেন্টটা আমরা ক্যালকুলেট করতে পারি। খুব সিম্পল, খুব, কিন্তু এগুলো কিন্তু প্রচণ্ড টাফ নয়। নিউক্লিয়ার ফিজিক্স যদি আমি যাই, ফিউশন, ফিশন, হাইড্রোজেন বোমে কি হয়, সানে কি হয়, নিউক্লিয়ার বোমে কি হয়, অ্যাটম বোমে কি হয়, সব কিন্তু একটু ভালো করে জেনে রাখতে হবে। খুব ইন্টারেস্টিং। আর সেখানে যদি আমরা এক্সরেতে যাই বা নিউক্লিয়ার ফিজিক্সের যদি আমরা আরেকটু রেডিও অ্যাক্টিভিটিতে যাই, এক্সরে, আলফা, বিটা, গামা রেস। আর অ্যাপ্লিকেটিভ ফিজিক্সে যদি যাই, তোমার অ্যাপ্লিকেটিভ ফিজিক্সে আমাদের রেডার হতে পারে, আমাদের অ্যাপ্লিকেশন অফ সোনার হতে পারে, ইন্টারফারেন্স অফ লাইট হতে পারে, ডিফ্র্যাকশন হতে পারে। এই সিম্পল ওপর কনসেপ্টগুলো কিন্তু জেনে গেলে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হবে। যেমন চার্জ, একটু ক্যাপাসিটেন্স বা ইন্ডাকটেন্স বা ট্রান্সফরমারের স্টেপ আপ স্টেপ ডাউন বা এসি আর ডিসি। অনেকে বলে এসি কারেন্ট বলে কিন্তু কিছু হয় না। এসি মানেই অল্টারনেটিং কারেন্ট আর ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট। স্টেপ আপ কখন হয়, স্টেপ ডাউন কখন হয়, সিম্পলভাবে যদি আমরা একটু জিনিসটাকে আনন্দ সহকারে পড়ি দেখবে খুব কিন্তু সহজ। আরেকটা জিনিস অনেকে জিজ্ঞেস করে যে আমাদের WBCS মেন্স হোক বা প্রিলিমস হোক কতটা ওয়েটেজ দেবো, মানে ফিজিক্স বেশি ওয়েটেজ দেবো না কেমিস্ট্রি বেশি ওয়েটেজ দেবো না বায়োলজি ওয়েটেজ দেবো। দেখো তিনটেরই কিন্তু ইকুয়াল ওয়েটেজ আমি কেন দিতে বলবো, কারণ অনেক সময় কি হয়, ধরো অনেক সময় ফিজিক্সের বেশি কোয়েশ্চেন চলে এলো। যেমন 2019 আই গেস, মানে ওই এক্সামটা আমি ক্লিয়ার করেছিলাম, ইন্টারভিউ দিইনি, আমি কোনো সিট ব্লক করতে চাই না বলে। ফিজিক্স কিন্তু খুব বেশি এসেছিলো। কোনো সময় হতে পারে বায়োলজি বেশি চলে আসতে পারে, কোনো সময় কেমিস্ট্রি বেশি চলে আসতে পারে। ওই জন্য ওরকম সাজেস্টিভ না পড়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির তিনটেই মেন পার্ট, আর ফিজিক্স পার্টটা কিন্তু খুব সহজ, বিশেষ করে একটু অ্যাপ্লিকেটিভ ওরিয়েন্টেড কোয়েশ্চেনগুলোর উপর নজর দেবে এবং এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স ওই জায়গা থেকে কিন্তু এই পার্টগুলো পড়লেই কিন্তু খুব ভালো হবে। তাহলে আবার অন্য কোনো টপিক নিয়ে আবার আলোচনা করব। টিল দেন ভালো থাকবে।